বর্তমানে বিজ্ঞানের প্রেক্ষাপটে বিশ্বের যে এই জাগতিক যে অবস্থা তাতে কিডনি স্টোন কিন্তু কোনো সামান্য পরিস্থিতি নেই। এই নেফ্রোলিথিয়াসিস বা ইউরোলিথিয়াসিস কিন্তু এই মুহূর্তে একটি বড় ধরনের বৈশ্বিক সমস্যায় সামিল হয়ে গেছে এবং এটি কোনো পার্সোনাল বা কোনো ফিজিক্যাল প্রবলেম আর নেই, বরং এখন লাস্ট 2021 সালের রিপোর্ট অনুযায়ী বিশ্বে 100 মিলিয়ন মানুষ এই কিডনির রোগে আক্রান্ত। আপনি হয়তো ভাবছেন যে ভারতের অবস্থা খুব ভালো, মোটেই নয়। ভারতে এই মুহূর্তে বাচ্চাদের কিডনির হার বিশ্বের সব থেকে বেশি, যাতে বাচ্চাদেরই দেখা যাচ্ছে ভারতের বাচ্চাদের সব থেকে বেশি কিডনি স্টোন হচ্ছে। ভারতের প্রায় 21% পেশেন্টের ক্ষেত্রে কিডনির সমস্যা দেখা যাচ্ছে, অ্যাডাল্টদের ক্ষেত্রে কিডনি স্টোনের কেস কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনারা হয়তো ভাবতে পারেন যে কিডনি স্টোন, একটি স্টোন কি করতে পারে। বন্ধুরা, একটি মাত্র স্টোন আপনার কিডনিকে সারা জীবনের জন্য বিকল করে দিতে পারে কিডনি ফেলিওরের পথ প্রশস্ত। আজকের ভিডিও আপনারা দেখতে থাকুন যে কিডনি স্টোনের কিভাবে প্রতিকার করা যেতে পারে, কি করে এ থেকে আপনি বাঁচতে পারবেন এবং যদি স্টোন হয়ে যায় তো কিভাবে ট্রিটমেন্ট করবেন। আমাদের এই কিডনি স্টোনের সমস্যাটাকে পুরোপুরি বুঝতে প্রথমে বুঝে নেওয়া দরকার যে কিডনি স্টোন কিভাবে ফর্ম হয়, কিডনি কিভাবে কাজ করে। প্রিয় ভিউয়ার্স, কিডনি আমরা সবাই জানি নেফ্রনের মাধ্যমে চালিত হয় এবং কিডনির দ্বারা কিন্তু আমাদের রক্তকে পরিশুদ্ধ করা হয়, রক্তের বিভিন্ন যে খারাপ পদার্থ সেগুলিকে বের করে দেওয়া হয়। এবার আমাদের এই কিডনি পরিশুদ্ধ হতে হতে অনেক সময় এমন হয় যে কিডনিতে জলের পরিমাণ কমে যায়। যখনই আমাদের শরীরেও জলের পরিমাণ কমে যায়, পেচ্ছাপ তার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কেলাসিত জিনিস থাকে, যেমন ক্যালসিয়াম অক্সালেট বা ইউরিক অ্যাসিড বা এই ধরনের বিভিন্ন সমস্যা। এই জিনিসগুলি কিন্তু যখনই জলের ঘনত্ব কমে যায়, এই যে দ্রবণটি কিডনির ভিতরে থাকে সেই দ্রবণের মধ্যে কিন্তু এই ইউরিক অ্যাসিড বা ক্যালসিয়াম অক্সালেট এর ঘনত্ব বৃদ্ধি পেতে থাকে এবং যখনই এই পরিস্থিতি তৈরি হয় তখনই কিন্তু আস্তে আস্তে স্টোন তৈরি হওয়ার মতো পরিস্থিতি হতে পারে। কিভাবে স্টোন তৈরি হয়? প্রথমে নিউক্লিয়েশন হয়, অর্থাৎ যে লবণ আমাদের এই দ্রবণের মধ্যে থাকে, পেচ্ছাপ ইউরিনের মধ্যে থাকে, সেই লবণটি সুপার স্যাচুরেশন বা অতি সম্পৃক্ততা হয় এবং আস্তে আস্তে এটি একটি ছোট দানায় পরিণত হয়। এরপরে হয় গ্রোথ, অর্থাৎ এই ছোট দানার উপরে আরো স্তরে স্তরে লবণ জমতে থাকে। তারপরে অ্যাগ্রিগেশন নামক একটি প্রক্রিয়াতে এই যে ছোট ছোট স্তর করে পিণ্ড, এটি আরো শক্ত হয়ে পুরো একটি পাথরের পিণ্ডে পরিণত হয়, যেটিকে আমরা কিডনি স্টোন বলে থাকি। এই যে স্টোনের কথা আমরা বলছি, স্টোন কিন্তু বিভিন্ন রকমের হতে পারে ক্যালসিয়াম অক্সালেটের স্টোন, হতে পারে জ্যান্থিন স্টোন, হতে পারে ইউরিক অ্যাসিড স্টোন। ইউরিক অ্যাসিড স্টোন কিন্তু গাউট যাদের আছে, অর্থাৎ ইউরিক অ্যাসিডের সমস্যা যাদের আছে তাদেরই বেশি দেখা যায়। চলুন আমরা এবার জেনে নিই যে কি কি ধরনের স্টোন আছে, কিভাবে সেটা তৈরি হয়। তার আগে আমরা জেনে নিই যে কিডনি স্টোন আসলে হয় কেন। বিভিন্ন ধরনের কারণ কিন্তু কিডনি স্টোন তৈরি করার ক্ষেত্রে দায়ী হতে পারে বা এই ধরনের কারণে কিন্তু কিডনি স্টোন তৈরি হতে পারে। তার মধ্যে প্রধান কারণ হলো ডিহাইড্রেশন বা জলের অভাব। একটি গবেষণা দেখা গেছে পশ্চিমবঙ্গের মানুষের ক্ষেত্রে প্রায় 50% মানুষে কিন্তু যে কিডনি স্টোন তৈরি হয় তা কিন্তু হয় জলের অভাব, ডিহাইড্রেশনের জন্য। অর্থাৎ আপনি জল কম খাওয়ার জন্য কিডনিতে অন্যান্য যে ক্যালসিয়াম অক্সালেট বা বাজে যে জিনিসগুলো খনিজ লবণ সেগুলির কিন্তু এটি ঘনীভূত হয়ে যায় এবং চান্স বেড়ে যায় যে আপনার কিডনি স্টোন হয়ে যায়। তাই বেশি বেশি করে জল খান। পয়েন্ট নাম্বার 2 হলো বংশগত। প্রায় 2.5% চান্স থাকে যে আপনার আগে যদি কারোর বংশের যদি আরো ফ্যামিলিয়াল কারোর আগে কিডনি স্টোন থাকে আপনারও কিডনি স্টোন হবে, এরকমও কিন্তু চান্স রিসার্চে দেখা গেছে, এরকম চান্স রয়েছে। তৃতীয় হলো যে জেনেটিক্স ছাড়াও আপনার অনেক সময় হয় কি যে বিভিন্ন ওবেসিটির মতো প্রবলেম বা ধরুন হাইপারটেনশন বা থাইরয়েডের মতো প্রবলেম বা ডায়াবেটিসের মতো প্রবলেম, এগুলোও কিন্তু জড়িত আপনার কিডনি স্টোন হয়ে যাওয়ার ক্ষেত্রে। এবং খাদ্যাভ্যাসও কিন্তু একটু বড় ব্যাপার। যেমন অনেকের ক্ষেত্রে যাদের ইউরিক অ্যাসিডের প্রবলেম রয়েছে, রেড মিট বেশি খেয়ে থাকেন বা গাউটের প্রবলেম আছে, তাদের কিন্তু চান্স থাকে ইউরিক অ্যাসিড হওয়ার বা ইউরিক অ্যাসিড স্টোন হওয়ার, কেননা তারা ইউরিক অ্যাসিড বেশি থাকে এরকম খাবার খাচ্ছেন। বা যাদের ক্ষেত্রে ক্যালসিয়াম অক্সালেট বেশি খাচ্ছেন, লবণ বেশি খাচ্ছেন, এরকম ক্ষেত্রেও কিন্তু খাদ্যাভ্যাসে জড়িত রয়েছে স্টোন হতে পারে। কিডনি স্টোনের ক্ষেত্রে কিন্তু অনেক রকমের বিভিন্ন ধরনের টাইপ আছে, আপনাদেরকে আমি জানালাম। তার মধ্যে প্রধান টাইপ সেটি হলো ক্যালসিয়াম স্টোন, অর্থাৎ ক্যালসিয়াম অক্সালেট এবং ক্যালসিয়াম ফসফেট, এই দু ধরনের স্টোন হয় যেগুলি ক্যালসিয়াম ঘটিত স্টোন। এটি বেসিক্যালি মেটাবলিক ডিসফাংশনের জন্য হয়ে থাকে, সব থেকে বেশি এই স্টোনটি ফর্ম হতে দেখা যায়। দ্বিতীয় টাইপ হলো ইউরিক অ্যাসিড স্টোন, যাদের ক্ষেত্রে দেখা যায় যে গাউট আছে বা ইউরিক অ্যাসিড শরীরে বেশি আছে, খুব বেশি রেড মিট খান বা সামুদ্রিক মাছ খান, এদের ক্ষেত্রে কিন্তু চান্স বেশি থাকে ইউরিক অ্যাসিড স্টোন হবে। তৃতীয় কারণ হলো স্ট্যাগহর্ন ক্যালকুলাস। এটি ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, মূত্রনালীর প্রদাহ বা ইনফেকশনের কারণে কিন্তু এটি তৈরি হয় এবং এটি খুব তাড়াতাড়ি পুরো কিডনি দখল করে নিতে পারে এবং বড় হয়ে যেতে পারে এবং খুবই পেইনফুল হয়। এটি বাইরে বেরিয়ে আসে, রক্তাক্ত হয়। এই স্ট্যাগহর্ন ক্যালকুলাস খুবই কষ্টকর হয়েও। এবং চতুর্থ এবং সব থেকে বিরল হলো জ্যান্থিন স্টোন। এটি একটি অ্যামাইনো অ্যাসিড, এটি খুব বিরল, খুব কম মানুষের ক্ষেত্রে দেখা যায়। আমরা যথেচ্ছভাবে বিভিন্ন ধরনের পিপিআই বা অ্যান্টাসিড টাইপের ওষুধ অথবা ব্যথানাশক ওষুধ খেয়ে থাকি, যেটি ডাক্তারের পরামর্শ ছাড়াই খেয়ে থাকি এবং প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু এই পয়েন্টটি থাকে।
অনেকেই ভাবে যে এত ওষুধের কথা আমি বারবার বলি কেন, বা বারবার আমি ডায়েট লাইফস্টাইলের কথা বলি, এই জন্য অনেকেই বিরক্ত, এমনকি আমাকে পার্সোনালি জানিয়েছেন প্রত্যেকটা ভিডিওতে আপনি এই ডায়েটের কথা বলেন, লাইফস্টাইলের কথা বলেন, কিন্তু বন্ধুরা আসল তথ্য কিন্তু আপনাদের অজানা থেকে যাচ্ছে। আমি এই জন্যই বলি কারণ আসলে এটি বাস্তব, এটি ফ্যাক্ট। আপনারা এটা যতই না শুনতে চান, এটাই আপনাদেরকে শুনতে হবে, কারণ এটাই বাস্তব। খাদ্যাভ্যাসের মাধ্যমে সুস্থ থাকতে পারবেন, ডায়েটের মাধ্যমে সুস্থ থাকতে পারবেন। প্রত্যেকটা খারাপ রোগের পেছনে কিন্তু আমাদের খারাপ খাদ্য রয়েছে, খারাপ লাইফস্টাইল রয়েছে। তাই আমি প্রত্যেকটা রোগের ক্ষেত্রে, প্রত্যেকটা সমস্যার ক্ষেত্রে জানিয়ে দিই এই জন্য এটা হচ্ছে। এবার ব্যাড লাকলি দেখা যায় যে প্রত্যেকটা রোগের ক্ষেত্রেই কিন্তু কারণ হিসেবে রয়েছে এই ডায়েটের প্রবলেম বা লাইফস্টাইলের প্রবলেম। এই যে ওষুধগুলি আমরা খেয়ে থাকি, ওষুধের দোকান থেকে নিয়ে নিই ডাক্তারের পরামর্শ ছাড়া, এগুলি অনেক রোগ তৈরি করে, এর সাইড এফেক্ট রয়েছে। তার মধ্যে অন্যতম হলো কিডনি স্টোন। আমাদের যে পিপিআই টাইপের ওষুধ, ব্যথানাশক ওষুধ আমরা বারবার নিয়ে নিই, এই ওষুধগুলি কিন্তু ডাইরেক্টলি ইনভলভড আমাদের কিডনিকে বিকল করে দেওয়ার জন্য, কিডনি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য, এবং আস্তে আস্তে কিডনি স্টোন তৈরি করে কিডনি ফেলিয়ারের দিকে নিয়ে যায়। এবং আমাদের পূর্বপুরুষরা আসলে এত ওষুধ খেতেন না, ন্যাচারাল থেরাপির উপর তারা বিশ্বাস রাখতেন এবং দেশীয় খাবার দাবার কন্ট্রোল করার মাধ্যমে, কিছু ক্ষেত্রে হয়তো খুব সামান্য ওষুধ খাওয়ার মাধ্যমে তারা সুস্থ থাকতেন। আগেকার দিনে কিন্তু এত স্টোনের প্রবলেম ছিল না, কিন্তু এখন এত বেশি যথেচ্ছ ওষুধের ব্যবহার কিন্তু একটি কারণ যে কিডনি স্টোন খুব বেশি দেখা যাচ্ছে। এবং জলের প্রবলেম, যেটি আপনাদেরকে বললাম, আগেকার দিনের মানুষ কিন্তু জল পর্যাপ্ত পরিমাণে খেতেন। জল না খেলেও তারা যে ধরনের খাবার খেতেন তাতে কিন্তু জল ছিল। বিভিন্ন ধরনের ফল যদি খেয়ে থাকেন, ধরুন এই শীতকালে কমলা লেবুর মতো যে লেবু, তাতে কিন্তু জলের কোয়ান্টিটি রয়েছে। গরমের সময় তরমুজের মতো যে ফল, তাতে কিন্তু জলের কোয়ান্টিটি রয়েছে। এগুলো খান, জলকে কন্ট্রোল করুন, কেননা জল যদি আপনি খুব বেশি না খান, অল্প খান, জলের ঘাটতি তৈরি হবে এবং ক্যালসিয়াম অক্সালেট আস্তে জমে আপনার কিন্তু কিডনিতে স্টোন তৈরি হতে পারে, যেটি আপনার কিডনি বিকলও করে দিতে পারে। একটি গবেষণায় দেখা গেছে 220 জন ইউরোলিথিয়াসিস বা নেফ্রোলিথিয়াসিস রোগীর উপর, অর্থাৎ 220 জন এমন রোগী যাদের কিডনি স্টোনের প্রবলেম রয়েছে, সেই রোগীর উপর হোমিওপ্যাথি ওষুধ চালিয়ে প্রায় 50% রোগীর ক্ষেত্রে এই কিডনি স্টোন কিন্তু সম্পূর্ণ হয়ে বেরিয়ে গেছে। এর থেকে বড় কথা যে প্রায় 22 মিলিমিটারেরও বেশি বড় স্টোন কিন্তু হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে খুব অল্প কষ্টেই সেটা বেরিয়ে যাওয়া পসিবল হয়েছে। বারবারিস ভালগারিস নামে একটি মাদার টিংচার রয়েছে, যেটি অ্যাকচুয়ালি বারবারিন নামে একটি অ্যালকালয়েডের মাধ্যমে তৈরি, এবং এই ওষুধটি কিন্তু অনেকাংশে স্টোনকে খুব ছোট ছোট কণায় ভেঙে দিয়ে বালির মতো করে নিষ্কাশন করতে হেল্প করে। লাইকোপোডিয়াম, সারসাপারিল্লা নামের কিছু ভালো ভালো হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে, তো সঠিক সিমটমে যদি দেওয়া হয় তো সেটি খুবই ভালোভাবে কাজ করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় স্টোন খুব ইজিলি বেরিয়ে যায়। তাই কিডনি স্টোনের ক্ষেত্রে কিন্তু সার্জারি কোনো পথ নয়, বরং খুবই রেয়ার থেকে রেয়ার থেকে সার্জারিতে যাওয়া যায়। ম্যাক্সিমাম হোমিওপ্যাথির মাধ্যমে কিন্তু কিডনি স্টোনকে নিষ্কাশিত করে দেওয়া সম্ভব। এরপরে আমরা আসি, এই কিডনি স্টোন কিভাবে আপনারা বুঝবেন যে কি ধরনের স্টোন আছে বা স্টোন আছে কিনা, বা এর প্রকৃত পরিস্থিতি কি, চলুন আমরা সেটা শেয়ার করি। প্রথমত, আলট্রাসাউন্ডের মাধ্যমে কিন্তু আমরা কিডনিতে স্টোন আছে কিনা সেটা জানতে পারবো। কিছু স্টোন কিন্তু এক্সরের মাধ্যমেও জানা যেতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি স্টোনকে সব থেকে বেস্ট ভাবে জানা যায় বা কি পরিমাণে কোথায় রয়েছে সেটি জানার উপায় হলো সিটি স্ক্যান বা কম্পিউটেড টোমোগ্রাফি স্ক্যান। সিটি স্ক্যানের মাধ্যমে কিন্তু আমরা সঠিকভাবে বের করতে পারি যে কিডনির কোন জায়গায় কীরকম স্টোন কতটা পরিমাণে রয়েছে, সেটি সব থেকে ডেফিনেটিভ স্ক্যান। এছাড়া আপনারা রেনাল ফাংশন টেস্ট করে জানতে পারেন যে আপনার কিডনির কোনো পরিস্থিতি খারাপ রয়েছে কিনা, এবং ইউরিনের কালচার করে বা ইউরিনের আরইএমই টেস্ট করে জানতে পারবেন কি ধরনের স্টোন রয়েছে। যেমন ধরুন ইউরিক অ্যাসিড স্টোন রয়েছে নাকি ক্যালসিয়ামের কোনো স্টোন রয়েছে, এগুলো কিন্তু ক্যালসিয়াম অক্সালেট পাওয়া যাবে ইউরিনে যদি আপনারা টেস্ট করেন। এইভাবে বিভিন্ন টেস্টের মাধ্যমে জানতে পারবেন যে কি ধরনের আপনার স্টোন রয়েছে এবং কিভাবে তার থেকে বাঁচা যায়। যেমন খাদ্যগুলি কন্ট্রোল করতে হবে। জলই জীবন, জলের কি মহিমা তা কিডনি স্টোনের কেস দেখলে বোঝা যায়। জল যদি আপনি প্রত্যেকদিন 3 থেকে 4 লিটার সঠিক আপনার বডি ওয়েট অনুযায়ী খেয়ে থাকেন, সেক্ষেত্রে জলই কিন্তু অনেকটা কিডনি স্টোনকে পাস করে দিতে আপনাকে ভীষণভাবে হেল্প করবে। ডাবের জল খান, তুলসী খান। ডাবের জল কিন্তু পটাশিয়াম সমৃদ্ধ, যেটি খুবই হেল্প করে আমাদের কিডনি স্টোন যাতে না হয় সেই জন্য রক্তকে রেডি রাখতে চেষ্টা করুন। ক্যালসিয়াম, সঠিক ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া, যেমন দুধ এবং দই। শুনতে অবাক লাগলেও আসলে কিন্তু এটি অক্সালেটকে, এই যে ভালো ক্যালসিয়াম, এটি অক্সালেটকে অন্ত্রের মধ্যে ধরে নেয় এবং স্টোন ফর্ম করতে দেয় না। এছাড়া পালং শাক, বিট এই ধরনের খাবার খুব বেশি না খাওয়াই ভালো, এবং নুনকে এড়িয়ে চলুন। বেশি নুন ভাতে খাওয়া একদম ভালো না। লবণ যতটা সম্ভব কন্ট্রোলে খান আপনারা, এবং বাজে খাবার যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো। এই ধরনের খাদ্যাভ্যাসের মাধ্যমে কিন্তু অনেকটাই কিডনি স্টোনকে প্রতিহত করা সম্ভব, যদি এখন আপনার কিডনি স্টোন না হয়ে থাকে। আরও দেখুন, আপনারা তো ইন্টারনেট সার্চ করেই থাকেন, তো ভালো কিছু সার্চ করুন। চেষ্টা করুন আজ থেকে ভালো কিছু সার্চ করার এইভাবে যে সায়েন্টিফিক জার্নাল পড়ুন। সায়েন্টিফিক জার্নালে দেখুন যে কি বলতে চাইছে, রিসার্চে কি বলছে। ভুলভাল সার্চ বা ভুলভাল ওয়েবসাইটে, ফেসবুকে, ইউটিউবে না দেখে আপনারা গুগল সার্চ করে জেনে নেওয়ার চেষ্টা করুন যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় বা কিভাবে হচ্ছে। কেননা এখন কিন্তু গুগল বাংলাতেও আপনাদেরকে সঠিকভাবে হেল্প করতে সাহায্য করবে।
এছাড়া ভালো ভালো এআই রয়েছে, সে সমস্ত এআই কে জিজ্ঞেস করুন যে আমরা কিডনি স্টোন কিভাবে প্রতিহত করতে পারি, বা আমার এই ধরনের স্টোন রয়েছে, এইখানে স্টোন রয়েছে, কি করা যায়। কিন্তু শেষ কথা কিন্তু একজন ডাক্তারই বলবে, এটা সবসময় মনে রাখবেন। সবসময় মনে রাখবেন যে কোনো রকম এআই, কোনো রকম ইন্টারনেটের টুল বা গুগল, ইউটিউব, কেউই কিন্তু একজন প্রফেশনাল ডাক্তারের কোনোভাবে রিপ্লেস করার মতো ক্যাপাবিলিটি এখনো অবধি পৌঁছতে পারেন। তাই সার্জারির পথ অবলম্বন করুন বা যাই করুন, একজন প্রফেশনাল ডাক্তারের পরামর্শ নিন। তবে আমার পক্ষ থেকে আপনাদেরকে একটি রিকোয়েস্ট থাকবে যে কিডনি স্টোনের ক্ষেত্রে সার্জারির পথ বেছে নেওয়ার আগে অবশ্যই হোমিওপ্যাথির আশ্রয় নিন। আমার ধারণা হোমিওপ্যাথি কিন্তু খুব ভালোভাবে আপনাদের কিডনি স্টোনকে সাহায্য করবে, হেল্প করতে, বের করে দেওয়ার জন্য। তাই আপনারা প্রফেশনাল ডাক্তারের পরামর্শ নিয়ে কিডনি স্টোনকে হোমিওপ্যাথির মাধ্যমে সারিয়ে তুলুন। হোমিওপ্যাথিতে অনেক ভালো ভালো ওষুধ রয়েছে যেগুলি কিন্তু কিডনি স্টোনে হেল্প করে এবং সহজে আপনাদের কিডনি স্টোন কমাতে সাহায্য করে। আজকে আমরা কিডনি স্টোন সম্বন্ধে সমস্ত খুঁটিনাটি জানলাম, জেনে নেওয়ার চেষ্টা করলাম যে কিডনি স্টোন কিভাবে তৈরি হয়, কিভাবে এটিকে প্রতিহত করা যায়, কত রকম প্রকারভেদ হয়, ইত্যাদি ইত্যাদি। তাই আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান যে আর কি ভিডিও আপনারা পেতে চান। সুস্থ থাকুন, ভালো থাকুন।